এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? আনহা বিছানা থেকে উঠে সোজা নিহানকে জড়িয়ে ধরে ও ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। নিহান আনহার উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেয়ে আনহাকে জড়িয়ে নিল নিজের বাহু ডোরে। আনহা যখন নিহানের ঠোঁট ছেড়ে দিল তখনই নিহান আনহাকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিহানও আনহার পাশে শুয়ে আনহাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে, অন্য হাত দিয়ে আনহার শরীরের বিভিন্ন জায়গায় সুরসুরি দিচ্ছে। অনেক সুন্দর অদ্ভুত এক অনুভূতি হচ্ছে আনহার। আনহা বারবার কেঁপে উঠছে নিহানের এই স্পর্শে। আনহা আরো শক্ত করে জড়িয়ে ধরলো নিহানকে। নিহান আনহাকে আরো কাছে টেনে এনে খানিকটা উপরে তুলে আনহার ঠোঁটে আলতো করে একটা কিস দিল। আনহা আবার কেঁপে উঠল নিহানের ঠোঁটের স্পর্শে। জানো, তোমার লিপস্টিক পচা। পচা? তারপরেও তো তোমার জ্বালায় আমি ঠিকমতো ঠোঁটে লিপস্টিকে রাখতে পারি না। একদম সব খেয়ে সাবার করে ফেলো। তোমার লিপস্টিক খেয়ে এখন আমার পেট ব্যথা করছে। একদম ঠিক হয়েছে। কথাটা বলেই আনহা নিহানকে দেখিয়ে ঠোঁটটা ভেঙচি কাটলো। আনহাকে ভেঙচি কাটতে দেখে নিহান আনহাকে বুকে টেনে নিয়ে আবার ওর ঠোঁটে চুমু দিল। আমার লিপস্টিক খেলে কিন্তু আবার তোমার পেটে ব্যথা বেড়ে যেতে পারে। পেট ব্যথা কমানোর জন্য তো তোমার মতো সুন্দরী একটা বউ আছেই। অনেক হয়েছে, এখন ছাড়ো আমাকে। কেন? এখনো আমার অনেক কাজ বাকি আছে। আজকে তোমার কোনো কাজ করতে হবে না বলে আমি আনহাকে আরো কাছে টেনে নিয়ে আদর করতে থাকি। আনহা আমার আদর উপভোগ করছে আর বলছে, তাহলে কি খাবে আজকে? রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবো আজকে। বাসায় বউ থাকতে তুমি রেস্টুরেন্টে যাবা কেন? কারণ তোমাকে আমি ছাড়বো না। কেন ছাড়বা না? এখন আমি তোমার লিপস্টিক খাবো তাই। কথাটা বলেই নিহান আবার আনহার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। আনহাও কম কিসে, আনহাও নিহানের প্রত্যেকটা চুমুর রেসপন্স করছে আর নিহানকে চার হাত পা দিয়ে জড়িয়ে ধরে রাখছে। নিহান আর আনহা বিয়ে করছে, 1 মাস হতে চলল। পারিবারিক ভাবেই তাদের বিয়ে দেওয়া হয়। নিহান যখন ছোট তখনই তার মা বাবা তাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। নিহানের দাদুই নিহানকে ছোট থেকে বড় করেছে। নিহান ইন্টার পরীক্ষা দিয়ে দাদুকে একা রেখেই আমেরিকা চলে যায় পড়াশোনা করার জন্য। নিহান পড়াশোনা শেষ করে আবার দেশে ফিরে আসে নিজের দাদুর কাছে। নিহান একদিন সকালবেলা হাঁটতে বের হয় আর তখনই সে আনহাকে প্রথম দেখতে পায়। আনহার হাসি দেখে নিহান আনহার প্রেমে পড়ে যায়। নিহান বাসায় গিয়ে তার দাদুকে আনহার কথা বলে। নিহানের দাদু নাতিকে আর না করতে পারেনি, তাই সে নিজেই গিয়েই আনহার বাবার সাথে এইসব বিষয়ে কথা বলে। আনহার বাবা এমন সুযোগ্য পাত্র মোটেও হাতছাড়া করতে চায়নি, তাই তখনই তাদের পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। এই কয়দিনের মধ্যে নিহান আর আনহা একজন আরেকজনের অনেক আপন হয়ে গেছে। সারাক্ষণ দুজন দুজনের সাথে খুনসুটি নিয়ে মেতেই থাকে। নিহানের দাদু নিহানকে এত খুশি দেখে তিনিও অনেক খুশি। রাতে নিহানের দাদু নিহান আর আনহা একসাথে ডিনার করতে বসলো। নিহান আর আনহা টেবিলের এক পাশে বসে আর দাদু টেবিলের অন্য পাশে বসেছে। দাদু, এই কয়দিন তো বিয়ের জন্য ঠিক মতো অফিসে করা হয়নি, ভাবছি কালকে থেকে আবার অফিসে যাব। দাদু ভাই, তুই আরো কয়েকদিন বাসা থেকে আনহার সাথে সময় কাটা, অফিসের দিকটা না হয় আমি দেখি। আচ্ছা, আমেরিকার প্রজেক্টের কাজ কিন্তু আমি করব। আর কয়েকদিন পর থেকে আমি অফিসে গেলে তুমি কিন্তু আমাকে প্রজেক্টের বিষয়ে সবকিছু বুঝিয়ে দিবে। ঠিক আছে দাদু ভাই, এই নিয়ে তুই আর কোনো টেনশন করিস না। হয়েছে, তোমরা এত কথা না বলে এখন তাড়াতাড়ি ডিনার শেষ করো তো। নাথ বউ, তোর কি বেশি ঘুমিয়ে ধরেছে নাকি? না দাদু ভাই, কিন্তু খাওয়ার সময় এত কথা বলা ঠিক না। নাথ বউ, তুই একদম কথা বলিস না। দাদু, এখন কথা না, ভালো ছেলের মতো চুপটি করে তাড়াতাড়ি খাও তো। আচ্ছা। ওই বাবু, আজকে না অনেক সুন্দর চাঁদ উঠেছে। আজকে দুজনে মিলে ছাদে বসে চাঁদের জোছনা দেখবো, চলো। আচ্ছা চলো। আচ্ছা চলো মানে? তুমি না মাত্র বললা এখন ছাদে গিয়ে চাঁদের জ্যোৎস্না দেখবা। বলেছি তো, কিন্তু আমি ছাদে হেঁটে যেতে পারবো না। আনহা কোমরে হাত দিয়ে নিহানের চোখের দিকে তাকিয়ে চোখের পাপড়িগুলো নাচিয়ে কথাগুলো বলল। নিহান আনহার কথার জবাব দিল, এত ভাব ধরতে হবে না, নিয়ে যাচ্ছে আমি। কথাটা বলেই নিহান আনহাকে কোলে তুলে নিল।
তারপরে আনহাকে কোলে করে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠল। নিহান ছাদে গিয়ে আনহাকে দোলনাতে বসিয়ে দিয়ে নিজেও দোলনাতে বসলো। আনহা এক নজরে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছে। আজকের চাঁদটা সত্যি অনেক সুন্দর। চাঁদের আলোয় চারিদিক একেবারে মুখরিত হয়ে গেছে। আনহার আগেও অনেকবার এইরকম ছাদে বসে জ্যোৎস্না দেখেছে, কিন্তু আজকে এক অন্যরকম অনুভূতি হচ্ছে। আনহা নিহানের দিকে তাকিয়ে দেখে নিহান অপলকভাবে ওর দিকেই তাকিয়ে আছে। নিহানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আনহা বলল, আজকের চাঁদটা সত্যি অনেক সুন্দর। আচ্ছা, তুমি চাঁদ দেখছো না কেন? কে বললাম চাঁদ দেখছি না? আমি বলছি, আমি তো লক্ষ্য করছি তুমি চাঁদের দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছো। তুমি তো আমার কাছে সব থেকে সুন্দর আর আলোকিত চাঁদ, তাই তো তোমার দিকেই তাকিয়ে আছে। বলেই নিহান আনহাকে নিজের কাছে টেনে একটা চুমু দিল। আনহাও দুহাত দিয়ে নিহানকে জড়িয়ে ধরে। নিহানের চুমুর রেসপন্স করছে। বাবু আসো, আমরা রুমে চলে যাই। এইখানে তো অনেক ভালো লাগছে, তাহলে রুমে যাব কেন? ওই কুত্তা, বোঝোস না এখানে আমার লজ্জা লাগছে। এখানে তো আমি আর তুমি ছাড়া কেউ নেই, তাহলে তুমি কাকে দেখে লজ্জা পাচ্ছ? চাঁদ দেখে লজ্জা পাচ্ছি। কথাটা বলেই আনহা নিহানের বুকে মুখ লুকিয়ে ফেলল। নিহানও আর আনহাকে মাথা তুলতে না দিয়ে আনহাকে 5 কোলা করে রুমে নিয়ে গেল। ছাদে কত ভালো লাগছিল, আর তোমাকে আদর করতে মজা লাগছিল। আমার কাছে একটুও ভালো লাগছিল না। কেন? তুমি তো বললা ছাদে যাওয়ার কথা। আমি ছাদে যেতে বলেছি, তাই বলে কি চাঁদের সামনে আমাকে এভাবে আদর করবা? আমার বুঝি লজ্জা লাগে না? চাঁদ কি কোনো মানুষ নাকি যে লজ্জা পাবা? যাই হোক, আচ্ছা এসব কথা এখন বাদ দাও তো, তোমাকে এখন আদর করতে দাও। আমি কি তোমাকে আদর করতে মানা করছি নাকি? নিহানের কোনো কথা না বলে আনহার কোমরে হাত দিয়ে আনহাকে নিজের আর একটু কাছে টেনে আনলো। আনহার বুকটা গিয়ে নিহানের বুকের সাথে মিশে নিহানের নিঃশ্বাসের সাথে তাল মিলিয়ে ওঠানামা করছে। নিহান বুঝতে পারছে আনহার নিঃশ্বাস প্রচন্ড ভারী হয়ে যাচ্ছে। নিহান আনহার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। আনহাও নিহানের ভালোবাসার মাঝে হারিয়ে যাচ্ছে। নিহান আর আনহা তাদের কাজ সম্পন্ন করে নিহান আনহাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমের দেশে হারিয়ে গেল। আনহা আর নিহানের দাম্পত্য জীবন অনেক ভালোই যাচ্ছে। একজন আরেকজনকে পেয়ে অনেক খুশি। নিহান আর আনহা একে অপরকে বড্ড বেশি ভালোবাসে। তানহা, বলো। অফিসের কাজে আমাকে আমেরিকা যেতে হবে। নিহানের কথা শুনে আনহার মন খারাপ হয়ে গেল। আনহা মন খারাপ করে নিহানকে বলল, এখন না গিয়ে কিছুদিন পরে গেলে হয় না? এই প্রজেক্টটা আমার ড্রিম প্রজেক্ট, আর আমি অনেকদিন ধরে এই প্রজেক্টের অপেক্ষা ছিলাম। ও, তো কয়দিনের জন্য যাবা? 1.5-2 মাসের জন্য। এতদিনের জন্য? বাবু প্লিজ বাবু, তুমি এইভাবে মন খারাপ করো না। 2 মাসের ভিতরে আমি প্রজেক্টের কাজ শেষ করে চলে আসবো। সত্যি তো? 3 সত্যি। পরের দিন নিহান আমেরিকায় চলে যাবে, তাই আনহা নিহানের সব কাপড় চোপড় প্যাক করে দিল। আর নিহান যে কয়দিন আমেরিকায় থাকবে আনহা ততদিন বাবার বাসায় থাকবে, তাই আনহা নিজের কিছু কাপড়ও প্যাক করে নিল। আনহা প্যাক করা শেষ করে ফ্রেশ হয়ে নিচে চলে গেল রাতের খাবার খেতে। আনহা টেবিলে সব কিছু সাজিয়ে তারপরে নিহানকে ডাক দিল। নিহান আর আনহা একসাথে রাতের খাবার খেয়ে ঘরে এসে শুয়ে পড়ল। আনহা নিহানকে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। এমনভাবে জড়িয়ে ধরে শুয়ে আছে যে নিহানকে ছেড়ে দিলেই দূরে কোথাও হারিয়ে যাবে। আনহা নিহানের বুক থেকে মাথাটা বের করে অনেকটা করুণ স্বরে নিহানকে বলল, নিহান, তোমাকে আমার সবটা দিয়ে ভালোবাসবো, নিজে কষ্টে থাকবো, তারপরও তোমাকে কষ্ট দেব না। প্লিজ আমাকে একা রেখে এত দূরে চলে যেও না। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না, আর তোমাকে ছাড়া প্রত্যেকটা দিনই আমার অনেক কষ্টময় যাবে। নিহান, তোমাকে যে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আনহা কান্না করতে করতে কথাগুলি নিহানকে বলল। নিহান আনহার কথা শুনে আনহাকে আরেকটু শক্ত করে বাহুতে চেপে ধরে বলল, আনহা, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি এই প্রজেক্টের পিছনে অনেক সময় নষ্ট করেছি, আর আমার লাইফের ড্রিম প্রজেক্ট এটা। প্লিজ তুমি আমাকে এইভাবে বললে আমি আর আমেরিকা যেতে পারবো না। আমি প্রজেক্টের কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে আবার তোমার কাছে চলে আসবো। আর একটা কথা, আমি তোমাকে বড্ড ভালোবাসি, আর আমি তোমার থেকে 1000 মাইল দূরে গেলেও তোমাকে ঠিক এতটাই ভালোবাসবো, মনে রেখো। তোমাকে একটা কথা বলি। একটা কেন, তোমার যত কিছু কথা বলো, আজকে আমি তোমার সব কথা শুনবো। সব শুনতে হবে না, আপাতত একটা কথা শুনলেই হবে। বলো।
কি কথা? তুমি যতদিন আমেরিকায় থাকবে আমি ততদিন বাবার বাসায় থাকতে চাই। আচ্ছা বাবু, এখন ঘুমাও, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। আচ্ছা। বলেই আনহা নিহানের বুকে মাথা রেখে শুয়ে রইল। আর নিহানও পরম যত্নে বুকের সাথে তার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা কারো ঠোঁটের স্পর্শ পেয়ে আনহার ঘুমটা ভেঙে গেল। আনহা চোখ দুটো খুলে দেখে নিহান একদম ওর মুখের সামনে মুখ এনে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিহানের গরম নিঃশ্বাস আনহার মুখের উপরে পড়ছে। নিহানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আনহা লজ্জা পেয়ে নিহানের গলা জড়িয়ে ধরল। কয়টা বাজে জানো? আর তুমি তো মাত্র ঘুম থেকে উঠলা, তাহলে আমি জানবো কি করে? আমাকে সকাল 8টার দিকে বাসা থেকে বের হতে হবে, কারণ আমার ফ্লাইট 10টায়, আর এখন 7টা বাজে। আবার তোমাকে ওই বাসায় নামিয়ে দিয়ে তারপরে আমাকে এয়ারপোর্টে যেতে হবে। তোমাকে তো আবার সাজতেই লাগবে 1 ঘন্টা। আমি সেই কোন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো রেডি হয়ে গেছে। আমি তো তাড়াতাড়ি ঘুমাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো রাতে কত গল্প করলা। নিহান আনহার কথা শুনে আনহাকে নিজের আরেকটু কাছে টেনে আনহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মিথ্যাবাদী, কালকে তো আমি তোমাকে কিছুই করি নাই, আর কই বেশি রাত পর্যন্ত গল্প করেছে। তুমি যে একটা অলস এই কথাই বলো, শুধু শুধু আমাকে দোষ না দিয়ে। বাবু, আমি আরেকটু ঘুমাই, আজকে না আমার অনেক ঘুম পাচ্ছে। আর একটু লেট করে গেলে কি হবে? তোমার ফ্লাইট 10টায়, এখনো অনেক দেরি আছে। এয়ারপোর্টে 9টার ভিতরে থাকতে হবে, আর তুমি এখন তাড়াতাড়ি উঠবা নাকি বলো? না, আমি উঠবো না। নিহান আর কিছু না বলে উঠে বসে আনহাকে টেনে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু আনহা না উঠে নিহানের হাত টান মেরে আবার নিহানকে শুইয়ে দিল। নিহান শুয়ে পড়ার সাথে সাথেই আনহা নিহানের উপরে উঠে নিহানের গলা চেপে ধরে বলল, এই কুত্তা, তুই আমাকে সকাল সকাল এভাবে জ্বালাচ্ছিস কেন? আজকেই তো আমাকে ছেড়ে চলে যাবি, তখন তোর এসব কথা মনে পড়ে বড্ড কষ্ট হবে রে। তোর এইসব অত্যাচার আর জ্বালানিগুলো বড্ড মিস করবো রে। আমার গলা ছাড়ো। ছাড়বো না, আজকে তোকে মেরেই ফেলবো। না না, তুই মরলে আমিও তো মরে যাব, কারণ তোকে অনেক ভালোবাসি রে পাগল। আনহা কথাটা বলেই নিহানের গলাটা ছেড়ে দিয়ে অনেক শক্ত করে নিহানকে জড়িয়ে ধরলো। নিহানকে ছেড়ে দিয়ে যখন আনহা একটু মাথাটা তুলে নিহানের দিকে তাকালো, তখন নিহানের চোখ আটকে গেল আনহার কাপা কাপা ঠোঁট দুটোর উপরে। আনহার ঠোঁট অতিরিক্ত লাল হওয়ায় এমনি ওর ঠোঁট দুটির প্রতি দুর্বল নিহান আনহার ঠোঁট দেখে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলল। নিহানের নিজের অজান্তে হাত দুটো আনহার চুলের দিকে চলে গেল। তারপরে আনহার মাথাটা ধরে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। নিহান আনহাকে কিস করছে, এমন সময় কে যেন দরজায় ধাক্কা দিল। নিহান আনহাকে ছেড়ে দিয়ে, কে? ছোট সাহেব, আমি শফিক। কর্তাবাবু খাবার টেবিলে বসে আছে, আপনাদেরকে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আইতে কইছে। তুমি যাও, আমরা আসছি। আনহা, এখন তাড়াতাড়ি ফ্রেশ হও। দেখছো দাদু শফিক ভাইকে পাঠিয়েছে আমাদের ডাকতে। কিন্তু তোমার আমাকে কোলে করে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসতে হবে, না হলে আমি বিছানা ছেড়ে উঠবই না। নিহান চুপচাপ 1 মিনিট ভেবে বলল, ঠিক আছে, এইদিকে আসো। আনহা নিহানের পাশে আসতেই নিহান আনহাকে কোলে তুলে নিল, আর আনহা অনেক রোমান্টিকভাবে নিহানের গলা জড়িয়ে ধরে আছে। নিহান আনহাকে ওয়াশরুমে নামিয়ে দিয়ে নিচে খাবারের টেবিলে চলে আসলো। একটু পরে আনহাও রেডি হয়ে খাবারের টেবিলে চলে আসলো। তারপরে সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করলো। ব্রেকফাস্ট শেষ করে দাদুর কাছ থেকে বিদায় নিয়ে নিহান আর আনহা দুজনেই বাসা থেকে বেরিয়ে পড়লো। এয়ারপোর্টে আসার পথে আনহা ওর বাবার বাসায় নামিয়ে দিয়ে গেল। আনহা গাড়িতে থেকে নামার আগেই নিহানকে জড়িয়ে ধরে ওর বুকে কান্না করে দিল। এই পাগলি, তুমি কান্না করছো কেন? তোমাকে ছাড়া আমার এই 2 মাস থাকতে খুব কষ্ট হবে। জানি তো, কিন্তু এটা তো আমাদের ভালোর জন্য করতে যাচ্ছে। কথাটা বলেই নিহান আনহাকে কাছে টেনে নিয়ে ওর ঠোঁটে ভালোবাসার পরশ সেঁকে দিল। আর সব কাজ কিন্তু সাবধানে করবা। আচ্ছা, আর তুমি সাবধানে থেকো। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে। যাও। কথাটা বলেই নিহানকে বিদায় জানিয়েই আনহা গাড়ি থেকে বের হয়ে গেল, আর নিহানও সোজা চলে গেল। 2 মাস পরে, এই 2 মাসে আনহার সাথে অনেক ঘটনা ঘটে গেছে, কিন্তু সে নিহানকে এইসব কিছুই বলেনি, কারণ সে নিহানকে কখনোই এইসব বলতে পারবে না। আমেরিকায় নিহান সব কাজ ঠিকঠাকভাবে শেষ করে আবার দেশে ফেরার জন্য উদ্দেশ্য রওনা দিল।
এতদিন পর আনহাকে আবার নিজের কাছে পাবে, এই কথা ভেবেই নিহানের অনেক ভালো লাগছে। পরের দিন নিহান বাংলাদেশে এসে পৌঁছয়। নিহানের দাদু নিহানকে এয়ারপোর্টে রিসিভ করতে আসলে নিহান থেকে বাসায় চলে যেতে বলে। তারপরে নিহান গাড়ি নিয়ে সোজা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে চলে যায়। আনহাদের বাসায় পৌঁছে দরজায় নক করার পরেই আনহা এসে দরজা খোলে। নিহান আনহাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরল। আশেপাশে যে আরো লোকজন আছে সেই দিকে নিহানের খেয়ালই ছিল না। নিহানের আশেপাশের কথা মনে পড়তেই আনহাকে ছেড়ে দিল। আনহা নিহানের কাছ থেকে ছাড়া পেয়ে লজ্জায় দৌড়ে রুমে চলে আসলো। নিহান সবার সাথে কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হওয়ার কথা বলে আনহার রুমে চলে গেল। নিহান আনহার রুমে গিয়ে দেখে আনহা খাটের এক কোণায় চুপ করে বসে আছে। নিহান আনহার কাছেই গিয়ে আনহাকে জড়িয়ে ধরে, একবারে নিজের কাছে টেনে এনে একের পর এক চুমু দিতে থাকে। নিহান আনহাকে আদর করছে। এমন সময় হঠাৎ আনহার হাতের দিকে চোখ যেতেই নিহান থমকে গেল। নিহান দেখতে পেল আনহার ডান হাতে ব্লেড দিয়ে কাটা কয়েকটি দাগ। নিহান আনহার হাত দেখে মনের ভিতর কেমন জানি খচখচানি শুরু হয়ে গেল। নিহান এক দৃষ্টিতে আনহার হাতের দিকে তাকিয়ে আছে। আচমকা আনহা নিহানের দিকে তাকিয়েই সাথে সাথে আড়াল করে নিল নিজের হাত। এবার নিহান চোখ তুলে আনহার মুখের দিকে তাকালো। নিহান আনহার দিকে তাকিয়ে দেখে আনহার মুখের মধ্যে কেমন জানি মলিন একটা ভাব ফুটিয়ে অসহায়ের মতো তাকিয়ে আছে। আনহা, তোমার হাত ব্লেড দিয়ে এইভাবে কাটলো কেমন করে? তোমাকে কেন বলতে যাব? এই 2 মাস তো ঠিক মতো খবরও নাও নাই। আমি জিজ্ঞেস করেছি হাত কিভাবে কাটলো। তোমার উপরে রাগ করে কাটছি। আমার উপরে রাগ করে? হুম। আমার উপরে এত রাগ হওয়ার কারণ কি শুনি? তুমি প্রথম কয়েকদিন কাজের জন্য আমার ঠিকমতো খবর নাও নাই, আর তখন আমার অনেক রাগ হয়েছিল। এই জন্য এইভাবে হাত কাটবা? বাদ দাও না এই কথা। ওকে, বাদ দিলাম। নিহান আনহার মুখের দিকে তাকিয়েই বুঝতে পারছে আনহা যে মিথ্যে কথা বলছে। নিহান মনে মনে ভাবছে, আনহা আমার উপরে রাগ করে এইভাবে হাত কাটলো। কই, আমি তো সবসময় আনহার খোঁজ খবর নিতাম। না, আমার মনে হচ্ছে এইখানে অন্য কোন রহস্য আছে। যেভাবেই হোক আনহার মুখ থেকে আমাকে এই রহস্য বের করতে হবে। তারপরে নিহান এই বিষয়টা মনে মনে রেখেই আনহাকে আদর করতে থাকে। পরের দিন আনহাকে সাথে নিয়ে নিহান বাসায় এসে পড়ে। বাসায় আসার পর থেকেই আনহা কেমন জানি পাল্টে গেছে, আর আগের মতো নিহানের সাথে দুষ্টুমি করে না, একদম মনমরা হয়েই থাকে সব সময়। একদিন আনহা রান্নাঘরে রান্না করছিল। এমন সময় নিহান এসে আনহাকে পিছন থেকে জড়িয়ে ধরে, কানে হালকা করে কামড় দেয়। এইসব কি করছো? দেখছো না আমার বউকে আদর করছে? কথাটা বলেই নিহান আনহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ওর গলায় চুমু দিতে থাকে। উফ, এখন আমি রান্না করছি তো। রান্না পরে করা যাবে। পরে করব কেন? এখন তোমাকে আদর করব তাই। আমার হাতে এটা কি দেখছো? দেখছি তো। এটা দিয়ে কি করে? কোনো কিছু রান্না করলে এটা দিয়ে নাড়াচাড়া করে। এইটা যদি এখন গরম করে তোমার শরীরে লাগিয়ে দিই তাহলে কেমন হবে? টাকা তিনি? এখন লক্ষ্মী ছেলের মতো রুমে গিয়ে শুয়ে থাকো, আর আমি রান্না করে আসছি, পরে তোমাকে ইচ্ছে মতো আদর করব। কথাটা বলে আনহা পিছনের দিকে ঘুরে নিহানের ঠোঁটে একটা চুমু দিল। বাবু, তুমি রান্না করো আর আমি পেছন থেকে তোমাকে জড়িয়ে ধরে রাখি। আমাকে জড়িয়ে ধরে রাখতে হবে কেন? আমি কি বাচ্চা? তুমি বাচ্চা। আচ্ছা, ধরে রাখো, কিন্তু কোনো দুষ্টামি করবে না, বলে দিলাম। আচ্ছা। আনহার রান্না প্রায় শেষের দিকে তখন আনহা নিহানকে বলল, বাবু যাও, তুমি গোসল করে আসো, আমি রান্না শেষ করে তারপর গোসল করব। আমি আর তুমি একসাথে গোসল করবো আজকে। না, আমার ভালো লাগছে না। বাবু, তুমি এমন চেঞ্জ হয়েছে কেন? আগে তো তুমি এমন ছিল না, আর তুমি তো আমাকে একসাথে গোসল করার অভ্যাস করিয়েছ। বাবু, আজকে আমার ভালো লাগছে না, কালকে দুজনে একসাথে গোসল করব, ওকে? নিহান আনহার কথা শুনে কিছু না বলে মন খারাপ করে ওয়াশরুমের দিকে চলে যায়। নিহান গোসল করছে আর ভাবছে, 2 মাস আগে তো আনহা এমন ছিল না, হঠাৎ কি এমন হলো যে আনহা এমন চেঞ্জ হয়ে গেল? আর আনহা নিজের হাতে বা কাটলো কেন? আর আগে যখন আনহা রান্না করতে যেত তখন যদি আমি ওর সাথে না যেতাম তাহলে তো আনহা রান্না ঘরে যেত না। আর এখন সে আনহা আমার কাছে আসে না। যেভাবেই হোক আনহা কি হচ্ছে আমাকে জানতে হবে। নিহান গোসল শেষ করে বের হচ্ছে। এমন সময় আনহা ওয়াশরুমের দিকে যাচ্ছে। আনহা নিহানকে দেখে জড়িয়ে ধরে, নিহানের ঠোঁটে চুমু দিল। বাবু চলো। কোথায়? আমরা একসাথে গোসল করব। আমি তো গোসল করেছে বলেছে। তো কি হয়েছে, আমার সাথে আবার গোসল করবা?
কিন্তু করতে হবে না আমার সাথে গোসল। কথাটা বলেই আনহা ওয়াশরুমের দিকে চলে যাচ্ছিল। তখনই নিহান পেছন থেকে হাত টান মেরে আনহাকে একদম নিচের কাছে এনে, কোথায় যাচ্ছ? তুমি কি অন্ত নাকি? দেখতে পাচ্ছ না কোথায় যাচ্ছি? হেঁটে যেতে হবে না তোমার। তাহলে কি উড়ে উড়ে যাব? না, আমি তোমাকে কোলে করে নিয়ে যাব। বলেই নিহান আনহাকে কোলে উঠিয়ে নিল। আনহাও নিহানকে জড়িয়ে ধরে, হাত দিয়ে মাথাটা নিচে নামিয়ে নিহানের মুখে চুমু দিতে থাকে। আনহার এই রকম স্পর্শে নিহান তো প্রায় দিশেহারা হয়ে যাচ্ছে। নিহান আনহাকে ওয়াশরুমে নামিয়ে দিয়ে জড়িয়ে ধরে আদর করতে থাকে। আনহাও নিহানের আদরের সাথে তাল মিলিয়ে আদর করে যাচ্ছে। এভাবে তারা গোসল শেষ করে টাওয়েল জড়িয়ে বের হয়। আনহা আয়নার সামনে বসে সাজছে আর গুনগুন করে গান গাইছে। নিহান হঠাৎ কোথা থেকে জানি এসে আনহাকে পিছন থেকে জড়িয়ে ধরে কানের গোড়ায় হালকা করে কামড় দিল। ওই ছাড়ো, সবসময় কিন্তু এসব ভালো লাগে না। আমি কি সবসময় এসব করি? তুমি সারাক্ষণই তো এসব করো, তারপরেও তো তোমার শখ মিটে না। তুমি আমার লাইফে এমন একজন যাকে আমি সারাদিন আদর করলেও আমার শখ মিটবে না। সাহেব, হয়েছে তো, এত রোমান্টিক হলে তো সমস্যা। কি সমস্যা? এখন না, রাতে বলবো। কথাটা বলেই আনহা মুচকি হাসি দিয়ে উঠে চলে যাচ্ছিল। তখন নিহান আবার পেছন থেকে বলল, কোথায় যাচ্ছ? বাবু, অনেক ক্ষুধা লাগছে, তাই খাবার রেডি করতে যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি চলে আসো। তুমি যাও, আমি আসছি। আনহা খাবার টেবিলে গিয়ে খাবার সাজালো। এর মধ্যে নিহান চলে আসে। নিহান বসার সাথে সাথেই আনহা একটা প্লেটে খাবার নিয়ে মেখে নিহানের দিকে হাত বাড়িয়ে দেয়। নিহানও আনন্দে খেয়ে নিচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দুজনে রুমে এসে শুয়ে গল্প করতে থাকে। গল্প করার মাঝেই নিহান আনহাকে জড়িয়ে ধরে কাছে টেনে ঠোঁটে হালকা করে স্পর্শ করে। আনহাও নিহানকে কাছে টেনে নেয় আর দুজন পাড়ি দেয় ভালোবাসার সাগরে। আনহা নিহানকে আদর করতে করতে ঘুমিয়ে যায়। আনহা নিহানকে আদর করতে করতে ঘুম পাড়িয়ে দেয়। নিহানও তার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এইদিকে আনহা নিজের ভুলের জন্য তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আনহা মনে মনে ভাবতে থাকে, তুমি আমাকে যখন বাবার বাসায় রেখে আমেরিকা চলে যাও, এরপর থেকে আমার সাথে অনেক খারাপ কিছু হয়ে গেছে, যা আমি তোমাকে বলতেও পারছি না। আল্লাহ, আমি আর এভাবে থাকতে পারছি না। যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, আজ তাকেই আমি ঠকাচ্ছি। এইসব কথা ভেবেই আনহা অস্ফুট শব্দ করে কান্না করে দেয়। আনহার কান্নার শব্দ পেয়ে নিহান চোখ মেলে তাকিয়ে দেখে আনহার চোখে পানি। নিহান আনহার চোখে পানি দেখে তাড়াতাড়ি উঠে বসে। আনহা, এই বাবু, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? নিহানের কথা শুনে আনহা দ্রুত চোখ মুছে। আরে তেমন কিছু হয়নি, চোখে কি জানি গেছে, আর এজন্যই চোখ দিয়ে পানি বের হচ্ছে। আমি স্পষ্ট তোমার কান্নার শব্দ শুনেছে। বাবু, আমাকে বলো না, কি হয়েছে তোমার? আরে বললাম তো কিছু হয়নি। আমি কয়েকদিন যাবত তোমার ব্যবহার অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি। কয়েকদিন ধরে না, আমি আমেরিকা থেকে আসার পর থেকে দেখছি তুমি কেমন মনমরা হয়ে থাকো। আমার সাথে আর আগের মতো মিশো না। এক কথায় তুমি আর আগের মতো নেই। আনহা, আমি আমেরিকা যাওয়ার পর কি হয়েছে যার জন্য তুমি এত চেঞ্জ হয়েছো? নিহান, এসব কি বলছো তুমি? আমার এখন ভালো লাগছে না। কথাটা বলেই আনহা কম্বল টেনে নাকে মুখে দিয়ে শুয়ে পড়ল। নিহান আর কিছু না বলে আনহাকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। নিহান শুয়ে শুয়ে ভাবছে, আনহা কেন এসব করছে? 2 মাস আগে তো আমার আনহা এমন ছিল না, তাহলে এখন কি এমন হলো যার কারণে আনহা এমন করছে? 2 মাসের মধ্যে কি মানুষ এতটা নীরব হয়ে যেতে পারে? আনহা তো আগে অনেক চঞ্চল ছিল, সব সময় আমার সাথে খুনসুটিতে মেতে থাকতো। আনহা তো বলছে না ওর কি হয়েছে, তাহলে কি করে জানবো আনহার এই নীরব হয়ে যাওয়ার কাহিনী? দুপুরবেলা আনহা আনমনা হয়ে রান্নাঘরে রান্না করছে আর ভাবছে, না, নিহানকে আর ঠকানো যাবে না। একদিন না হয় একদিন তো নিহান সবকিছুই জানতে পারবে, তখন তো আমাকে আরো নিহান ঘৃণা করবে। না না, নিহান আমাকে ঘৃণা করবে, এইটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। নিহানকে আমি অনেক ভালোবাসি, আর নিহানকে এই কথা বলার আজকে একটা উপযুক্ত দিন। যাই হোক, আজকে যে করেই হোক আমি নিহানকে সব সত্যি কথা বলে দেব। আনহাও দৌড়ে বেডরুমে গিয়ে নিহানের কাঁধে হাত রেখে নিহানের চোখের দিকে এক মনে তাকিয়ে, আমিও তো একসময় খুব স্বাভাবিক ছিলাম, চঞ্চল ছিলাম, সদা হাসি খুশি মিশুক মেয়ে ছিলাম, কিন্তু যেদিন তুমি আমাকে বাবার বাসায় রেখে আমেরিকা যাও, সেদিন থেকেই আমার জীবনটা একদম পাল্টে গেছে। জানো নিহান, আমার না একটা খুন করার ইচ্ছে ছিল,
ওই খুনটা করে আমি ফাঁসিতে ঝুলতেও কষ্ট পেতাম না। আনহা, এসব কি বলছো তুমি? আমার কথা এখনো শেষ হয়নি, আর আজকে অনেক কষ্টে আর একটা কারণে তোমাকে এই কথাগুলো বলছি। আচ্ছা বলো। তোমাকে সরাসরি এই কথাগুলো বলতেই আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কথাগুলি তোমার জানা অনেক দরকার। তাহলে শোনো, যেদিন তুমি বাসায় রেখে এলে ওই দিনই বড় আপু আর দুলা ভাই আমাদের বাসায় আসে। পরের দিন বাসা একদম ফাঁকা ছিল। আপুর নাকি বেবি হবে, তাই আম্মু ডাক্তারের কাছে গেছে আপুর সাথে, আর আব্বু অফিসে। আমার দুলা ভাই আমাকে বাসায় একা পেয়ে কোনো কথাবার্তা নেই আচমকা জোর করে চাপড়ে ধরলো। আমি কিছুই বুঝলাম না। তুমি তো জানো আমি ইরফান ভাইকে ভাইয়া বলেই ডাকি, কোনোদিন দুলাভাই পর্যন্ত ডাকিনি। আমার বড় ভাই নাই, তাই আমি ইরফান ভাইকে আমার আপন ভাইয়ের মতোই দেখতাম। আর ওই শয়তানটা আমার সাথে সেদিন যা করলো, নিহান, আমি সর্বশক্তি দিয়ে লোকটার সাথে লড়াই করছিলাম, কিন্তু লোকটার নোংরা কুৎসিত হাত আমার সারা শরীর এলোমেলোভাবে ছুঁয়ে যাচ্ছিল। নিহান, আমি আর বলতে পারছি না, আমার ভীষণ কান্না পাচ্ছে। তুমি এসব কথা বাসার কাউকে বললে না কেন? আর তখন আমাকে বা ফোনে বললে না কেন? তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলার সাহস পাইনি। জানো আমি আরো বেশি কষ্ট কখন পেয়েছি? কখন? আমি আপুকে যখন এই কথাগুলো বললাম, আপু সব শুনে আমার হাতে পায়ে ধরে বলল, বোন তুই কাউকে এসব বলিস না, আমি নিজে ইরফানের বিচার করব, ওকে আমি রেহাই দিব না। তবে দুলাভাইরা কিন্তু শালেদের সাথে একটু দুষ্টামি করেই থাকে, তোর সাথে মনে হয় তেমন কিছুই করেছে। জানো সেদিন আপুর কথায় আমার অনেক রাগ আর কষ্ট হয়েছিল। নিজের মায়ের পেটের বোনের কথা শুনেই আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আর তাই তোমাকে তখন কথাটা বলতে পারিনি। জানো সেদিন আমি কষ্ট কমাতে জীবনের প্রথম ব্লেড দিয়ে হাত কাটি। আমি ভীষণ ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। নিহান, তুমি তো জানো আমি রক্ত দেখে অনেক ভয় পাই। তোমার আমানত আমি পবিত্র রাখতে পারিনি বলে ইচ্ছে মতো রাগের মাথায় ব্লেড দিয়ে হাত কাটি। জানো নিহান, আমার হাতে ব্লেড দিয়ে কাটার সকল দাগ ওই হারামের লালসা আর আমার শরীর ভোগ করার সাক্ষী। আনহা, তুমি না বললে আজকে এই কথাটা বলার একটা কারণ আছে? কি কারণ আমাকে কি বলা যাবে? বলছি, আজ ইরফান হারামিটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। আমার এক বিন্দু কষ্ট হচ্ছে না, বরং রাগ হচ্ছে ঈশা আপুর উপর। এই মেয়েটার কেন ইরফানের মতো একটা পিশাচকে বিয়ে করতে হবে? আর এই ইরফানের বেবিটাও এখন ঈশা আপুর পেটে। তাদের কথা ভেবেই আমার এখন অনেক কষ্ট হচ্ছে। আনহা কথাটা অনেক রেগেই বলেছে। নিহান আনহার চোখের দিকেই তাকিয়ে বুঝতে পারছে আনহা অনেক রেগে আছে। আনহার সব কথা শুনে নিহানের একটুও রাগ হচ্ছে না, বরং সত্যটা জানার পরে আগের থেকে ভালোই লাগছে। আর এই ভুল তো আনহা করেনি, তাহলে শুধু শুধু আনহাকে শাস্তি দেওয়া ঠিক না। যে ভুল করেছে আজকে আল্লাহ তাকে শাস্তি দিয়েই দিচ্ছে। আনহা, তুমি আর এসব ভেবে কষ্ট পেও না। আমি তোমাকে একটুও ভুল বুঝিনি। তোমার সাথে যা হয়েছে আল্লাহ তার বিচার করেছে। বলেই আনহা নিহানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। নিহান দুই হাত দিয়ে আনহাকে জড়িয়ে ধরল। মাঝরাতে, এই ছেলে চলো না ছাদে যাই, তোমার কাঁধে মাথা রেখে চাঁদ দেখবো আমি। আনহার কথাটা শুনে নিহানের অনেক ভালো লাগছে, কারণ আগে আনহা প্রায় সময়ই নিহানকে এইরকম আবদার করত, কিন্তু আজকে অনেক দিন পর এইরকম আবদার করায় নিহানের অনেক বেশি ভালো লাগছে। তাই নিহান আর না করতে পারল না। তুমি ছাদে যেয়ে বসো, আমি চা নিয়ে আসছি। ওকে। নিহান ছাদে চলে আসলো। নিহান ছাদে এসে দেখে আজকে অনেক সুন্দর চাঁদ উঠেছে, আর চাঁদের জ্যোৎস্নায় চারিদিকে আলোকিত হয়ে আছে। কিছুক্ষণ পর আনহা আসলো, নীল শাড়ি আর কপালে একটা নীল টিপ পরে। আনহাকে অনেক সুন্দর লাগছিল। নিহান তো আনহার উপর থেকে চোখই সরাতে পারছে না। আনহাকে একদম নীল পরীর মতো লাগছে। এইভাবে তাকিয়ে কি দেখো? তোমাকে দেখে। আনহা নিহানের পাশে বসলো। নিহান এখনো আনহার দিকে অপলক তাকিয়ে আছে। আচ্ছা, তুমি কি একসাথে দুইটা চাঁদ কখনো দেখেছো? আমার জানা মতে চাঁদ তো একটা, তাহলে দুইটা দেখবো কি করে? এই যে আমার পাশে আরেকটা চাঁদ দেখতে পাচ্ছি। নিহানের কথা শুনে আনহা লজ্জায় লাল হয়ে নিহানের বুকে মুখ লুকিয়ে ফেলল। নিহান চায়ের কাপটা পাশে রেখে আনহাকে কোলে তুলে সোজা বেডরুমে চলে গেল। ভাই, পরেরটুকু তো আপনারা জানেনই, আর লিখে হাত ব্যথা করে লাভ আছে বলুন তো?